অভ্রের উত্তরে ওয়েন্ড্রিলার মুখখানা রক্তিম হয়ে উঠল যেন। লজ্জায় মুখ থেকে তর্ক বের হলো না, ফলে সে সরে যাবার সিদ্ধান্ত নিল। ওয়েন্ড্রিলা উঠতে নিলেই কোমরের অস্থি চেপে ধরল অভ্র, ফলে মুখ থুবড়ে পড়ল সে অভ্রের বুকে। অভ্র তার মুখের উপরে আসা এলোমেলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল, গালে রুক্ষ আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, পালাচ্ছিস কোথায়? খারাপ ছেলের বুকের ওপর শুয়ে ভজভজ করে ঘুমানোর সময় তো একবারও মনে পড়েনি এই ছেলেটা যে কোনো সময় তোর ইজ্জত লুটে নিবে। ওয়েন্ড্রিলা চুপ করে রইল, বিব্রত বোধ হচ্ছে, মুখখানা লাজে রক্তিম তার। অভ্র হাসল নিঃশব্দে, তার রুক্ষ আঙুল তখন বিচরণ করছে ওয়েন্ড্রিলার গালে। গাঢ় স্বরে বলল, তুই আমার স্ত্রী, আমার তোর উপর অধিকার আছে। তোকে ছুতে হলে আমার মদ খাওয়ার প্রয়োজন হয় না, তোকে চুমু আমি যখন তখন খেতে পারবো। বলেই ওয়েন্ড্রিলার ঠোঁটের ক্ষততে চুমু খেলো অভ্র। ওয়েন্ড্রিলা চমকালো, অভ্রের গাঢ় চুম্বনে শরীর কাঁপলো তার, বিহব্বল হলো দৃষ্টি। অভ্র তার গাল ছুঁয়ে গাঢ় স্বরে বলল, তোর শরীরের খাঁজে নিজের অধিকার জমাতে আমার 1 মিনিটও সময় লাগবে না ওয়েন্ড্রি, কারণ পুরো দস্তুর আমার, শুধু আমার। তুই জানিস তুই আমাকে কতটা যন্ত্রণা দিস। আমি ভালো হতে চেয়েছি, আমি তোকে সময় দিয়েছি, ধৈর্য ধরেছি, আমার জানোয়ার সত্তা তোকে দেখাইনি, অথচ আমি খারাপ। বেশ, আমি খারাপই সই। লাগবে না আমার তোর ভালোবাসা, লাগবে না আমার সংসার। এখন থেকে আমি তোর কাছে তখন আসবো যখন তুই চাইবি। এই সংসার খেলা এখন বন্ধ, এই সম্পর্ক এখন থেকে স্থগিত। যেদিন তুই মন শহর নিয়ন্ত্রণ দিবি, সেদিনই এই মাহাবুল হক অভ্র তোর মন শহরে প্রবেশ করবে। নিজ থেকে আমি চেষ্টা করব না, আজ থেকে আমার পুতুল মুক্ত। ওয়েন্ড্রিলা বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। অভ্র তাকে বুক থেকে নামিয়ে দিল, পকেটে হাত দিয়ে হন হন করে বাথরুমে চলে গেল সে। ওয়েন্ড্রিলা সেখানে ঠায় বসে রইল। এমনটাই কি সে চাইছিল না? তাহলে হুট করে কেন শেষ কথাটা কানে বাজছে? সংসার খেলাটা কি সত্যি তবে শেষ হলো? আর দগ্ধ করবে না তাকে কেউ? অবশেষে কি শান্তির দেখা মিলবে তবে? যদি তাই হয় তাহলে খুশি হতে এত কিসের দ্বিধা? ওয়েন্ড্রিলার মনে হলো কোথাও একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, সে নিজেও জানে না সেই শূন্যতাটা কিসের। ওয়েন্ড্রিলা এখনো বসে রয়েছে, ফাঁকা মস্তিষ্ক, যেন বিকারহীন কোনো জলচ্ছবি। দোকানের সব থেকে ভেতরের ঘরে বসে রয়েছে অভ্র। বেশি বড় নয় রুমটা, ছোট্ট একটা রুম, এসি লাগানোর উপায় নেই, কারেন্টের লাইনে বেশি লোড দেওয়া যাবে না। মাথার উপরে একটা ফ্যান চলছে, তাও খুব ক্ষীণ গতিতে। কত পুরনো হবে তা জানা নেই, ক্যাপাসিটর পাল্টাতে হবে। জানালাগুলো খোলাই আছে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এই সময়ের এই এক দোষ, কথা নেই বার্তা নেই, ঝুমঝাম মন পরিবর্তন। এই যে একটু আগের কথা, কি সুন্দর ঝলমলে স্বর্ণালী রোদ ছিল, অথচ এখনই মেঘেরা বিদ্রোহ করছে। বৃষ্টি হলেও গরম কমছে না, ভ্যাপসা ভাবটা কাটছে না কিছুতেই। গত মাসের বিলগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলে, সেগুলো দেখতে হবে। পাশেই চায়ের কাপ, থেকে থেকে ঠান্ডা হয়ে গেছে। আজকের চাটা বোধ করি অভ্রের খাওয়া শ্রেষ্ঠ অখাদ্য চায়ের লিস্টে নাম লিখিয়েছে। চিনির স্তূপে 1 মুঠো চায়ের কষা পাতা, চুমুকেই জিহ্বা থেকে শুরু করে অন্তরের ভেতরটাও তিতকুটে বিশ্রী স্বাদে ছেয়ে গেছে। তার উপরে চাপ সৃষ্টিকারী নতুন সমস্যা, এই মাসে খরচটা বেশি হয়েছে। মাসের শেষে নতুন দোকানের অ্যাডভান্স করার কথা ছিল, তবে ব্যাপারটা কতদূর এগোবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখন হাতে কোনো টাকা পয়সা নেই। ব্যাপারটা খুবই চিন্তার। কিন্তু অভ্র খুব একটা চিন্তা করছে না, কারণ সে মোটামুটি আত্মবিশ্বাসী। দাদাকে নাকারি চোবানি খাওয়াতে সে পারবে, দাদার স্বৈরাচিতা স্বভাব আর দম্ভকে চুরমার করতে পারবে সে, এতটুকু বিশ্বাস তার আছে। বিল্লালের যদিও চিন্তার শেষ নেই, সে প্রত্যেক দিন টাকার জন্য স্মরণ করিয়ে দিচ্ছে, তার চিন্তার শেষ নেই। অবশ্য অভ্রের চিন্তা হচ্ছে না এমনটা নয়, চিন্তা হচ্ছে, কিন্তু চিন্তাটা টাকার নয়, চিন্তার নাম ওয়েন্ড্রিলা। ছোটবেলা থেকে এই একটা চিন্তায় তার মস্তিষ্ককে গ্রাস করে রেখেছে। অভ্র একজন আত্মকেন্দ্রিক, স্বার্থপর, জেদি, দাম্ভিক ছেলে। তার জেদ দম্ভ তাকে সবার থেকে আলাদা করেছে। কোনো কিছুর প্রতি তার আগ্রহ ছিল না, ছিল না বলাটা অতিরঞ্জিত, ছিল তবে কম। শখের খেলনা কিনে দিলেও তা এক ঝটকায় ভেঙে ফেলতো সে, অথবা কখনো 10 মিনিট খেলেই বিরক্ত হয়ে চলে আসতো। সেই খেলনা তখন পড়ে থাকতো ধুলোর আস্তরণে, সেই আস্তরণ কখনো ফিরেও দেখতো না অভ্র। তার আগ্রহ নেই, সমবয়সীদের সাথে খুব একটা কথাও বলতো না, এড়িয়ে যেত, একাকিত্ব ভালোবাসতো। এর মাঝে একমাত্র ব্যতিক্রম ছিল ওয়েন্ড্রিলা।
ছোট্ট ছোট্ট গোল গোল মুখ, কিঞ্চিত খাড়া নাক আর গোল গোল বিস্ময়ে ভরা চোখ, একেবারে পুতুল। হ্যাঁ, পুতুলই তো। বিশেষ করে তার কান্না, দোকানের পুতুলগুলো এইভাবে কাঁদতে পারে না। অভ্রের এখনো মনে আছে সে নিষ্ঠুরভাবে ওয়েন্দ্রিলার শখের পুতুলটা ভেঙে দিয়েছিল। ওয়েন্দ্রিলা রেগে মেগে ওর হাতে কামড়ে রক্ত বের করে দিয়েছিল, অথচ অভ্র ছিল নির্বিকার, তার ব্যথা অনুভব হয়নি। সে শুধু খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল। সেই প্রথম তীব্র আগ্রহ জন্মেছিল ওই মেয়েটির প্রতি। তাকে রাগাতে ভালো লাগে, কাঁদাতে ভালো লাগে। এই কাজে বিরক্তি আসে না, একঘেয়েমি আসে না তার। মেয়েটি যেন তার একান্ত পুতুল। সেই অধিকারবোধটা কখন যে তৈরি হলো অভ্র খেয়াল করেনি, কিংবা হয়তোবা খেয়াল করতে চায়নি। তবে একটা জিনিস সে জানে, ওয়েন্দ্রিলাকে কাঁদানোর অধিকার শুধুমাত্র তার। তাই তো যখন সৌরভ তার এই দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল সে মোটেই সহ্য করেনি। তবে তার এই দুর্বলতাকে সবাই প্রেম না আখ্যা দিয়েছে বহুবার। প্রেম কি তা জানে না অভ্র। ওয়েন্দ্রিলার প্রেমে পড়া হয়তোবা ফরজ অভ্রের জন্য। রূপবতী মেয়ে এসে হাসলে যে কোনো পুরুষের হৃদয় নাড়িয়ে দেবে হয়তো, আর কাঁদলে মনে হয় সব কিছু উজাড় করে দিলেও আফসোস নেই। কিন্তু তার প্রেমে কি এই মাহাবুল হক পড়েছে? তার নিজস্ব তার প্রেম নতুন করে পড়ার কোনো সার্থকতা দেখে না অভ্র। বড় হবার সাথে সাথে দাদার সৈচারিতা যেন মাত্রাতিরিক্ত বাড়ল। ব্যবসা বড় করার জন্য অভ্র যখন তার কাছে টাকা চাইল, তিনি শর্ত জুড়ে দিলেন বিয়ে। বিয়ে এই শব্দের অর্থই বাঁধন। একজনের সাথে সারাটা জীবন কাটানো কি সহজ কথা? স্বাধীন চেতা মনকে সাংসারিক একটা কালকুঠরিতে আটকানো কি সহজ? যে অভ্র কখনো নারী সত্তায় মত্ত হয়নি, সে অপরিচিত অজানা একটি মানুষের সাথে কি করে তার জীবন কাটাবে? বিয়ে কি ছেলে খেলা? কোনো আগ্রহ, ইচ্ছে, আকর্ষণ ব্যতীত কি করে বিয়ে নামক ধাঁধায় আটকাবে সে? তখন প্রথম যেই নামটা তার স্মরণ হলো সেটা হলো ওয়েন্দ্রিলা। টকঝাল সম্পর্কটাতে মিষ্টতা না থাকলেও তাদের মধ্যে কোনো একঘেয়েমি নেই। অভ্র কখনো ওয়েন্দ্রিলা থেকে বোর হয় না। সে একটা অ্যাডভেঞ্চার যেন। ফলে অভ্র বিয়েতে রাজি হয়ে গেল। কিন্তু এর মাঝে দাদা আবারও একটা স্বৈরাচারিতা করে দেখাচ্ছে। সেটাওতেও হার মানবে না সে। সংসারের মতো সংসার করে সে দেখিয়ে দেবে দাদাকে। ওয়েন্দ্রিলার সাথে সংসার করতে হলে মেয়েটিকে তাকে ভালোবাসতে হবে, উথাল পাথাল ভালোবাসা। তবে এখানে মার খেলো অভ্র। ভালোবাসা ছাড়াও তো সংসার হয়, জোর করে মতের বিরুদ্ধে। কিন্তু অভ্র তো সেটা চায় না। ওয়েন্দ্রিলা এমন মানুষ যাকে জোর করলে সে কেঁচোর মতো গুটিয়ে যায়। তাই সে ধৈর্য ধরেছিল, ভালো ছেলে হতে চেয়েছিল, ওয়েন্দ্রিলার মন গলাতে চেয়েছিল। অভ্রের খুব করে ইচ্ছে করে এই মানুষের মুখোশ ছিঁড়ে নিজের মধ্যে হিংস্র জানোয়ারটাকে বের করে আনতে, ওয়েন্দ্রিলাকে নিজের করে নিতে, তার প্রতিটা নিঃশ্বাসে অভ্রের স্পর্শ লিপ্ত করতে, ওয়েন্দ্রিলার সর্বত্র নিজের আধিপত্য খোদাই করে নিতে। কিন্তু সে তা করেনি। তার বিশ্বাস ছিল একদিন ওয়েন্দ্রিলার চুলের গন্ধে অভ্রের সকাল হবে। অভ্রের নামে শক্ত শেকলে তাকে আটকে ফেলবে। ভেবেছিল মেয়েটি অরম হৃদয়ে দয়া হবে, কিন্তু মেয়েটি সেই সুযোগই দেয়নি। এখন তাই নিজের পরিকল্পনা বদলেছে। ও এখন ওয়েন্দ্রিলার কাছে যাবে না, তাকে বিরক্ত করবে না, তার প্রতি ভালোবাসা দেখাবে না। কথাই আছে না, মেয়েদের কৌতূহল তাদের ডোবায়। ওয়েন্দ্রিলা কৌতূহল প্রবণ। সে এই জালে পড়বেই পড়বে নিশ্চিত। এর মধ্যেই প্রায় ছুটে প্রবেশ করলো বিল্লাল। অভ্রের তুই কি লোন নেবার কথা ভাবছিস? অভ্র চোখ তুলে তাকালো, ভ্রু কুঞ্চিত হলো, মেজাজ খারাপ হলো কিঞ্চিত। অভ্রের মেজাজ চট করেই খারাপ হয়ে যায়, এটা নতুন কিছু নয়। সে নির্বিকার হয়ে বলল, হ্যাঁ। এতগুলো টাকা তুই কেন নিচ্ছিস? শোধ দিব কি করে আমরা? সেই চিন্তা আমাকে করতে দে, আমার দাদা আছে কেন? মানে? অভ্র কিছু সময় চুপ থেকে বলল, বিয়ে করিসনি তো, তাই এসব বুঝবি না, বাদ দে। বুঝিয়ে বল। তাহলে তো বুঝছি। লং কথা শর্টে, আমার বাচ্চা হলে দাদা আমাকে টাকা দেবেন, তখন লোন পরিশোধ করে দিব। ভাবলে সিন উত্তর। বিল্লালের মেজাজ খারাপ হলো তীব্রভাবে। রোশনালে দগ্ধ স্বরে বলল, তুই কি তাহলে এই জন্য বিয়ে করেছিস? টাকার জন্য? অভ্র উত্তর দিল না। নিস্তব্ধতায় আরো রেগে গেল বিল্লাল। হিন হিন করে স্বরে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম সে তো তোর পুতুল। তা বলি খেলা শেষে বুঝি এবারও তার স্থান হবে ধূলিস্তফে। খেলনায় তো কি যায় আসে, তার হৃদয় ভাঙবে কিনা হোক, সেই মেয়েটা কিন্তু আবেগপ্রবণ। বিল্লালের কথাগুলো মোটেই ভালো লাগছে না, খুবই বিশ্রীভাবে বাজছে যেন। অগ্নিদৃষ্টিতে তাকালো সে বিল্লালের দিকে, কিন্তু বিল্লালের ভাব পরিবর্তন হলো না। মরিদ আজ পীরকে প্রশ্নবিদ্ধ করছে, এমনটাই তো হবার ছিল।
রাতের নীরবতা জানান দিচ্ছে তার গভীরতা। খাবার নিয়ে বসে রয়েছে ওয়েন্ড্রিলা। অপেক্ষা বেয়াদব ছেলেটির। সে এখনো আসেনি। কেন যেন সেও ঘুমাতে পারছে না, চিন্তা হচ্ছে। তাই যখন কলিং বেল বাজলো ছুটতে গেল সে। অভ্র ক্লান্ত পায়ে প্রবেশ করতেই প্রশ্ন ছুড়ল, এত দেরি করলি কেন? জানিস কত সময় ধরে বসে আছি? কাজ ছিল। অভ্রের নির্বিকার উত্তরে ওয়েন্ড্রিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। খাবো না, খিদে নেই। এবার আর সহ্য হলো না। অভ্রের কথায় গা জ্বলে উঠল ওয়েন্ড্রিলার। দাঁতে দাঁত পিষে বলল, নাটক কম করো পিও। ওয়েন্ড্রিলার এই অধিকারবোধটা মন্দ লাগলো না অভ্রের, কিন্তু তার ভাবমূর্তির কোনো পরিবর্তন হলো না। ড্যাম কেয়ার ভাব নিয়ে খেলো সে। তারপর বিনা বাকি শুতে চলে গেল। দুইজনের মাঝে দূরত্বটা বড় নয়, কিন্তু মন জোড়া যেন বহু দূরে। পিউয়ের ডেঙ্গু এখন সেরে গেছে। বহুদিন পর কলেজে এসেছে সে। এই কয়েকদিন আহাস আর নীলাদ্রি, এই দুজন মানুষের যন্ত্রণায় সে ভীষণ বিরক্ত ছিল। তাদের অতিরিক্ত যত্ন বিরক্তির কারণ ছিল যেন। বাধ্য হয়ে দরজায় সাইনবোর্ড ঝুলাতে হলো, এখানে পাহাড়ি আর জার্মানি পাগলের প্রবেশ নিষিদ্ধ। কলেজে এসেও শান্তি নেই তার, কারণ ওয়েন্ড্রিলার মন ভালো নেই। সে যেন নিজের চিন্তায় কোথাও হারিয়ে গেছে। তাই জোরপূর্বক তাকে নিয়ে কলেজ বাঙ্ক করে এসেছে ফুচকা খেতে। অনেকদিন কেনাকাটাও হয় না। নিউ মার্কেটের কাছে যেতেই একটা রেস্টুরেন্টের কাছের ভেতরে তাকাতেই পিউ বিস্মিত হলো। অন্যমনস্ক ওয়েন্ড্রিলাকে ধাক্কা দিয়ে শুধালো, ওটা অভ্র না? অভ্রের নাম শুনতেই তড়াক করে চাইল ওয়েন্ড্রিলা। সাথে সাথেই বিষণ্ণতায় ছেয়ে গেল হৃদয়। হ্যাঁ, সেই রেস্টুরেন্টের কাছের ওপারের মানুষটি অভ্র। তার পাশে একজন রমণী। তারা হাসছে। কাচের মোটা পরত ভেদ করে রমণীর মুখখানা স্পষ্ট তো দেখা গেল না বটে, কিন্তু অভ্রের হাস্যোজ্জ্বল মুখখানা যেন দৃষ্টি এড়ালো না। ওয়েন্ড্রিলার মুখখানা ম্লান হয়ে গেল। যে শূন্যতাকে সে স্মরণ করতে চাইছিল না, সেই শূন্যতায় আবারও নিজের উপস্থিতি প্রকাশ করলো। কে এই রমণী? তার সাথে দিনে দুপুরে রেস্টুরেন্টে বসে হাসি ঠাট্টার মানেটা কি? দুশ্চরিত্রতা কি এখন প্রকাশ করা খুব প্রয়োজন? অভ্র কি একটিবারও ভাবলো না তার কথা? বাড়িতে বউ থাকা সত্ত্বেও বাহিরে কোনো নারীর সাথে ঘনিষ্ঠতাকে দুশ্চরিত্রতা ছাড়া আর কোনো উপাধি দেওয়া যায় কি? জানা নেই ওয়েন্ড্রিলার। ম্লান মুখখানা রাগে কিঞ্চিত শক্ত হয়ে গেল। নিম্নষ্ঠ কামড়ে ধরল। ক্ষতবিক্ষত হলো নরম ঠোঁট। বান্ধবীর শক্ত মুখখানা দৃষ্টি এড়ালো না পিউয়ের। নিজের ভুল কাজটা টের পেল ভালোভাবে। জোর করে হেসে বলল, কি গরমটাই না পড়েছে। চল, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। ওয়েন্ড্রিলার হাতখানা ধরে টানতে লাগলো পিউ, কিন্তু 1 ইঞ্চিও নড়ল না ওয়েন্ড্রিলা। বরং বলল, কফি খাবি? কোল্ড কফি আমার খেতে ইচ্ছে করছে। এই মাঝ রাস্তায় কফি পাবি কই? কেন, রেস্টুরেন্টে কি মরে গেছে? কথাটা বলেই পা বাড়ালো সেই রেস্টুরেন্টের দিকে। তার পায়ের গতি ক্ষিপ্র। পিউ প্রায় ছুটে টেনে ধরলো ওয়েন্ড্রিলাকে। উদ্বিগ্ন স্বরে শুধালো, পাগল হয়ে গেলি নাকি? ওদিকে যাচ্ছিস কেন? কেন? দিনে দুপুরে কেউ নির্লজ্জের মতো অন্য মেয়ের সাথে বসে আছে বলে আমি সেখানে যেতে পারবো না? ও কি রেস্টুরেন্ট কিনে নিয়েছে? বোন আমার, সিন ক্রিয়েট করিস না। তুই কি যাবি? ওয়েন্ড্রিলার কঠিন স্বরের সামনে হাঁটু ভেঙে পড়তে হলো পিউয়ের। ওয়েন্ড্রিলার জেদ ভালো করেই জানা তার। রেস্টুরেন্টে একটা কাণ্ড ঘটাতে না পারলে মেয়েটির শান্তি নেই। পিউয়ের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। জার্মান আর বান্দরবানের জোড়া পাগলের অত্যাচার থেকে দুদণ্ড মুক্তি চেয়েছিল। ভুল হয়ে গেছে তার, সাংঘাতিক ভুল। পিউয়ের রাগ হয় না, কিন্তু আজ হচ্ছে, প্রচন্ড হচ্ছে। তাও আবার অভ্রের ওপর। বাড়িতে টিকিং বোম ফেলে সে বাহিরে হেসে খেলা বেড়ানোর দুঃসাহস দেখায় কি করে? রেস্টুরেন্টটা একেবারে রাস্তার ধারে। নতুন ওপেনিং হয়েছে। চাকচিক্য ভাবটা বেশ ঠিকরে উঠছে। মডার্ন ভাষায় ভাইব আছে। পিউয়ের চোখ ঘুরে ঘুরে দেখছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রকাশ পাওয়া রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইন। আধুনিকতার প্রকাশ পেলেও একটু বাঙালি ছোঁয়াও আছে, কিন্তু ওয়েন্ড্রিলার নজর সেখানে নেই। সে দেখছে অভ্রকে। তারা বসেছে ঠিক অভ্রের দুটো টেবিল পর, যেখান থেকে তাদের দেখা যাচ্ছে, কিন্তু আফসোস হচ্ছে কথা শোনা যাচ্ছে না। শুধু মেয়েটির হাসির কলতান যা গা জ্বালিয়ে দিচ্ছে। কি কথা বলছে তারা? হঠাৎ চোখ আটকালো অভ্রের চোখে। সে তাকিয়ে রয়েছে ওয়েন্ড্রিলার দিকে শান্ত দৃষ্টি। ঘাড়টা একটু হেলিয়ে ভ্রু একত্র করে যেন খুঁটিয়ে দেখলো অভ্র। ব্যাস, গলা শুকিয়ে গেল ওয়েন্ড্রিলার। সাথে সাথেই চোখ সরিয়ে নিল। মনে মনে নিজেকে বকলো এখানে আসার জন্য। তীব্রভাবে চেষ্টা করলো যেন সে অভ্রকে দেখেইনি। কি নিখুঁত অভিনয়!
অভ্রের হাসি প্রশস্ত হলো। সে তোয়াক্কা না করেই সামনে বসা রমণীর দিকে কিঞ্চিত ঝুঁকে গেল, কিছু বলল একেবারে ধীর স্বরে। সাথে সাথেই রমণী পেছনে ঘুরলো, সাথে সাথেই ওয়েন্দ্রিলা মেনু দিয়ে মুখ ঢেকে ফেললো। পিউ ওয়েন্দ্রিলার এমন কাজে শুধালো, মেনু কি মুখস্থ করছিস নাকি? দেখে ফেলেছে আমাদের, হ্যাঁ, অভ্র দেখে ফেলেছে। পিউ আর চোখে দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ভীত স্বরে বলল, কি করবি এখন? জানি না। বলেছিলাম এখানে না আসি। কি দরকার ওদের ফলো করার? মান সম্মান আর রাখলি না, এখন মেনু কার্ড দিয়ে মুখ লুকোনো লাগছে। পিউয়ের কথাটা অহমিকায় লাগলো। মেনু কার্ড নামিয়ে বলল, কেন রে, রেস্টুরেন্ট কি আমার শ্বশুরের যে শুধু ওই বদের হাড্ডিটাই হাট টাট্টু ফাট্টু করতে করতে আসতে পারবে? কোল্ড কফি খেতে এসেছি, কোল্ড কফি খেয়েই যাব। বলেই একটা ওয়েটারকে ডাকলো। সে অর্ডার করলো। ভেবেছিল অভ্র হয়তো উঠে আসবে, কিন্তু এমন কিছুই হলো না। সে কথা বলায় মত্ত। ওয়েন্দ্রিলার অশান্তি লাগছে, দাঁত দিয়ে নখ কাটছে তে, তাও চিন্তা কমছে না। মেয়েটার পিঠ তাদের দিকে, তাই মুখখানা দেখার উপায় নেই। যখন পেছনে ফিরলো তখন ওয়েন্দ্রিলা ভয়ে মুখের সামনে কার্ড ধরে রেখেছিল, তাই চাইলেও দেখতে পারেনি। তবে পিউ কিছু একটা ভাবছে। সে বিশিষ্ট চিন্তাবিদ। সে কিছু চিন্তা করলেই ভ্রু কুচকে ফেলে, কপালে ভাঁজ ফেলে, এক নজরে অন্যমনস্ক হয়ে চেয়ে থাকে। তাকে ভাবতে দেখে ওয়েন্দ্রিলা বলল, আমেরিকা পরিষ্কার হয়ে গিয়েছে আম্মা। তারা এখন আমাদের সেন্ট মার্টিন দখলও জমিয়ে দেবে। তুই চিন্তা করেও কিছু উদ্ধার করতে পারবি না। চুপ কর, আমি ভাবছি অন্য কথা। কি? মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, মনে হচ্ছে অভ্রের সাথেই দেখেছি, কিন্তু মনে পড়ছে না। তোর মনে পড়ছে? ওয়েন্দ্রিলা মুখ বাঁকিয়ে বলল, মহারানীর পিঠ দেখে আমার কারোর কথা মনে পড়ছে না রে। সত্যি বলছি। ওয়েন্দ্রিলার মাথাটা গরম হয়ে আছে, এখন একটু মুখ ধুতে হবে। কোল্ড কফি অলরেডি চলে এসেছে টেবিলে। পিউ এখনো ভাবছে, তাই ওয়েন্দ্রিলা বিরক্তি নিয়ে বলল, তুই ভাব, ভেবে দেশ স্বাধীন কর, আমি আসছি। বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। পানির ছাপটা একের পর এক মুখে দিল ওয়েন্দ্রিলা। আয়নায় নিজেকে দেখলো। সে এখানে কি করছে? কেন পিছু নিয়েছে সে অভ্রের? অভ্রের প্রতি এত আগ্রহ কেন? মস্তিষ্ক তাকে স্মরণ করিয়ে দিল অভ্র তার কেউ নয়, তারা কেবলই একটা কুহেলিকার আস্তরণে একে অপরের সাথে জড়িত। অভ্র যদি অন্য কারোর সাথে সুখী হতে চায়, এখানে তো দোষের কিছু নয়। কথাটা ভাবতেই শ্রাবণের মেঘ জমল মুখবিবরে। দীর্ঘশ্বাস গোপন করে পেছনে ফিরতেই দেখলো ওয়াশরুমের দরজার কাছে বুকে দুই হাত বেঁধে অভ্র দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি নিরুত্তাপ। ওয়েন্দ্রিলা কিছুটা অপ্রস্তুত হলো। অভ্র তাকে এড়িয়ে কল ছেড়ে হাত ধুলো, খুব দায়সারা ভাবে শুধালো, তোর কলেজের ক্লাসগুলো এখন বুঝি রেস্টুরেন্টে হয়? অভ্রের প্রশ্নে মেজাজ তেতে উঠল। ওয়েন্দ্রিলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন, রেস্টুরেন্ট কি কারোর নিজস্ব সম্পত্তি যে এখানে আসা যাবে না? ক্লাস নেই তাই ঘুরতে এসেছি। অন্য কারোর জন্য নির্লজ্জতামি তো আর করছি না। অভ্র ভ্রু কুচকে তাকালো। ওয়েন্দ্রিলা অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলো। অভ্র কিছুটা এগিয়ে এসে তার কানের কাছে মুখ লাগিয়ে বলল, কেন, জ্বলছে বুঝি? অভ্রের কথাটা শোনা মাত্রই বিদ্রুপ টেনে উত্তর দিল ওয়েন্দ্রিলা, বয়ে গেছে। তুই একজন কেন, 10 জনকে নিয়ে ঘোর। আমার কি যত সব। মনে থাকে যেন। বলেই হাত মুছতে মুছতে বেরিয়ে গেল অভ্র। ওয়েন্দ্রিলা কিছুক্ষণ দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করছে হ্যান্ড ওয়াশের বোতলটা দিয়ে এই পুরুষের মাথা দুভাগ করে দিতে। টেবিলের কাছে আসতেই দেখলো রমণী বা অভ্র কেউই নেই সেখানে। তত সময় চিন্তাবিদের মুখ উজ্জ্বল। পিউ অধৈর্য কণ্ঠে বলল, মনে পড়েছে মেয়েটাকে। কে? তৃষা। কোন তৃষা? আরে স্কুলে থাকতে অভ্রের একটা ন্যাকা প্রেমিক ছিল না, নাকি নাকি সুরে কথা বলতো। ও চিকনে হ্যাংলা পাতলা মেয়েটা? ওর এত বড় চুল ছিল নাকি? পিউ চোখ ছোট ছোট করে বলল, 8-9 বছরে আফগানিস্তানে তালেবান সরকার চলে এসেছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তুই আছিস চুল নিয়ে। কিন্তু আমার প্রশ্ন, নেকু তৃষার সাথে এখন অভ্রর কি সম্পর্ক? ওয়েন্দ্রিলা মুখ শক্ত করে বলল,
জাহান্নামে যাক সে, আমার কি তাতে। তুই আর কখনো ওকে নিয়ে আগ্রহ দেখাবি না, নয়তো তোর আর আমার বন্ধুত্ব থাকবে না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।